5 অগস্টের পর রাজনৈতিক ছত্রছায়ায় চাঁদাবাজি বন্ধ হওয়ায় চুরি, ছিনতাই সহ আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। রমজানে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেও শঙ্কা তার। গতরাতে ডেমরার মাতুয়াইলে চেকপোস্ট পরিদর্শনে এসে তিনি বলেন, এসব বন্ধে মাঠে থাকছে তল্লাশি দল। ধর্ষণ, চুরি বা ডাকাতির মতো কোনো ঘটনার খবর পেলে তা দ্রুততার সঙ্গে র্যাবকে জানানোর আহ্বানও তার। 5 অগস্টের আগে যারা চাঁদাবাজিতে জড়িত ছিল তাদের আয়ের পথ বন্ধ থাকায় এখন তারা ডাকাতি, ছিনতাইয়ে জড়াচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি র্যাবও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে বলে জানান AKM শহীদুর রহমান। 5 আগস্টের পূর্বে এরা হয়তো একটি রাজনৈতিক ছত্রছায়ায় থাকতো, সেই তাদের সাথে অন্য এই ধরনের চুরি, ডাকাতি, ছিনতাই ব্যতীত তারা হয়তো বিভিন্নভাবে অপ্রকাশ্যে যে চাঁদাবাজিগুলো করত সেগুলি এখন নাই। এখন কোনো রাজনৈতিক ছত্রছায়ায় কেউ এই ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারতেছে না। এই জন্য হয়তো এরা এই ধরনের অপরাধমূলক কার্যকলাপের সাথে সম্পৃক্ত হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয় হচ্ছে চরমপন্থী সংগঠনগুলো। ঠিকাদারি কাজের নিয়ন্ত্রণ, বালুঘাট দখলে নিতে সশস্ত্র হামলা ও হত্যাকাণ্ডের মাধ্যমে উপস্থিতি জানান দিচ্ছে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসীরা। ফলে নতুন করে আতঙ্কে সাধারণ মানুষ। তবে চরমপন্থীদের নিয়ন্ত্রণে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার রাতে ঝিনাইদহের শৈলকুপায় 3 জনকে গুলি করে হত্যার দায় স্বীকার করে নিষিদ্ধ সংগঠন জাসদ গণবাহিনী। দাবি করা হয়, খুন, গুম ও ধর্ষণে জড়িত থাকায় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা হানিফ সহ 3 জনকে হত্যা করা হয়েছে। হানিফের সহযোগীদেরও হুমকি দেয়া হয়। 3 খুনে কুষ্টিয়ার জাসদ গণবাহিনীর দায় স্বীকারের ঘটনায় আতঙ্কে সাধারণ মানুষ। স্থানীয়রা বলছেন, ঠিকাদারি কাজসহ এলাকার নিয়ন্ত্রণ নিতে অপরাধ সংঘটিত করছে সংগঠনগুলো। অনেক বছর ধরে এই কর্মকাণ্ডগুলো ছিল না, তো আবার এই সন্ত্রাসী গ্রুপটা মাথাচাড়া দিয়ে উঠেছে। গণমাধ্যমের বা অনলাইন মাধ্যমে যে সমস্ত জানাচ্ছে জনগণের কাছে, এগুলো জনগণের ভিতরে একটা ভীতি সঞ্চার হচ্ছে। 3 জনকে হত্যার পর চুয়াডাঙ্গা সহ খুলনা বিভাগের কয়েকটি জেলার বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতাকর্মীরা আতঙ্কিত। যদিও পুলিশ বলছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হুমকি স্বরূপ কিছু কথাবার্তা বলা হয়েছে, যেটা আজকের সামাজিক যে অবস্থা, এই অবস্থার মধ্যে সবাইকেই একটা চিন্তার মধ্যে রাখা হয়েছে। ঝিনাইদহে একটা ঘটনা ঘটেছে, একটা বাহিনীর নামে 3 জনকে হত্যা করা হয়েছে বলে আমরা মিডিয়াতে দেখেছি। আমরা এ সম্পর্কে কাজ করছি। এখনো পর্যন্ত চুয়াডাঙ্গা জেলায় আমাদের কাছে অফিসিয়ালি এরকম কোনো তৎপরতা আছে বলে আমাদের কাছে কোনো তথ্য নাই। জাসদ গণবাহিনীর হুমকিতে আতঙ্কিত নয় মাগুরাবাসী। তবে বারবার হত্যাকাণ্ড ঘটলে জনজীবনে প্রভাব পড়তে পারে। চরমপন্থীদের তৎপরতা বন্ধে অভিযান চালানোর আহ্বান তাদের। আমাদের প্রশাসনের কাছে আকুল আবেদন যে আমাদের মাগুরাতের জন্য এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। নিষিদ্ধ চরমপন্থী সংগঠনের উত্থান রোধে যশোরে নাগরিক সমাজের সাথে জরুরি সভা করেছে প্রশাসন। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই নিয়ে আরো জানাতে মাগুরা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হেলাল হোসেন। হেলাল, মাগুরায় চরমপন্থী সংগঠনগুলোর সক্রিয় হওয়ার কোনো লক্ষণ কি নজরে পড়েছে? আর জেলার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? আমি আপনাকে প্রথমে জানিয়ে রাখি, ঝিনাইদহ জেলার পার্শ্ববর্তী জেলা কিন্তু মাগুরা জেলা। শুক্রবার রাতে কিন্তু ঝিনাইদহ জেলার শৈলকুপাতে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির 3 নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে, যার দায় কিন্তু স্বীকার করেছেন জাসদ গণবাহিনী একটি খুদে বার্তার মাধ্যমে গণমাধ্যম কর্মীদের কাছে। এই খুদে বার্তার মাধ্যমে যে কালু রয়েছেন তিনি কিন্তু দাবি করেছেন এই হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত রয়েছেন বলে, এমনকি গণমাধ্যমের হোয়াটসঅ্যাপে তিনি জানিয়েছেন। বিশেষ করে এই খুদে বার্তায় মাগুরা জেলা সহ 6 জেলার নাম থাকার কারণে এই জনপদের মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক দেখা দিয়েছে। সাধারণ জনগণ থেকে শুরু করে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের মধ্যে কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছেন বলে আমরা জানতে পেরেছি, অনেকেই জানিয়েছেন।
তো আমি এই বিষয়ে মাগুরার যারা সাধারণ জনগণ রয়েছেন এবং ব্যবসায়ীরা তারা বলেছেন যে প্রশাসনের দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ কামনা করেছেন। আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে ঝিনাইদহ জেলা জজ আদালত সূত্রে আমি জানতে পেরেছি যে চরমপন্থী নেতা কালু তিনি কিন্তু 21 বছর আগে অর্থাৎ 2003 সালের 4 ডিসেম্বর তিনি কিন্তু যে একই স্থানে একটি হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন, 5 জন চরমপন্থী নেতাকে তিনি গুলি করে গলা কেটে হত্যা করেছিলেন, যার কারণে কিন্তু ওই ঝিনাইদহ আদালতে একটি মামলা হয়েছিল এবং সেই মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। যার পর থেকে তিনি কিন্তু গা ঢাকা দিয়েছিলেন এবং বিভিন্ন সময়ে তিনি হত্যাকাণ্ড পরিচালনা করেছিলেন এই জনপদে, যার কারণে তার বিভিন্ন থানায় কিন্তু তার বিভিন্ন ধরনের মামলা রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তবে আমি এই বিষয়ে কথা বলেছিলাম মাগুরার যারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা আমাকে জানিয়েছেন যে মাগুরা জেলার যেহেতু একটি বার্তার মাধ্যমে মাগুরা জেলার নাম রয়েছে, সেই ক্ষেত্রে পুলিশ প্রশাসন কিন্তু তাদের এই যে মাগুরাতে থানা রয়েছে 4টি থানাতে তারা তদারকি বাড়িয়েছেন এবং তারা দেখছেন যে মাগুরাতে এরকম কোন চরমপন্থী সংগঠন আছে নাকি, তারা এই বিষয়ে খতিয়ে দেখছেন এবং পুলিশ বলেছেন যে একটি বিষয়ে তারা যে একটি পুরাতন লিস্ট তারা ধরে তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন এবং পুলিশ জানিয়েছেন যে জনগণের আতঙ্কিত হওয়ার কোনো বিষয় না। তারা জনগণকে বলেছেন যে তারা যারা সঠিকভাবে থাকেন এবং এ বিষয়ে আতঙ্ক না হওয়ার জন্য পুলিশ বলেছেন। তো এই ছিল মাগুরা থেকে সর্বশেষ পরিস্থিতি। মাগুরার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হেলাল হোসেন। পরিবারতন্ত্রহীন রাজনীতি প্রতিষ্ঠা ও যোগ্য নেতৃত্বকে পথ ছেড়ে দেয়াই হবে নতুন রাজনৈতিক দলের বৈশিষ্ট্য, বললেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। আর ব্যালট বিপ্লবে ভূমিকা রাখতেই ছাত্র জনতার নতুন দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে বলে জানালেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। শনিবার সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের সঙ্গে আলোচনায় এসব কথা জানান তারা। চলতি মাসেই নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছেন জুলাই আন্দোলনের ছাত্রনেতারা। তাদের সঙ্গে একত্রতা প্রকাশ করতে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের আলোচনা সভা। এতে অংশ নেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও মুখ্য সংগঠক সার্জিস আলম সহ অন্যান্য নেতারা। ছাত্র জনতার রাজনৈতিক দলে যোগ দেওয়ার প্রতিশ্রুতি জানিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা। আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী খারাপ নয়, এর ভিতরে যারা দুর্নীতিগ্রস্ত, হাসিনা স্বৈরাচারী সরকারকে সহায়তা করেছে, তাদের বিরুদ্ধে কঠোর অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভারতকে কোনো স্পেস আমরা দিব না, দিতে পারি না আমরা। এটাই আমাদের দেশপ্রেম, এইটাই আমাদের সৈনিকত্ব। উই ক্যানট অ্যাকসেপ্ট। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, সব ধরনের ফ্যাসিবাদী তৎপরতা রুখে দেবে নতুন দল। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে 5 তারিখে যেভাবে উইদাউট এনি র্যাঙ্কিং, উইদাউট এনি বর্ণ পরিচয়, উইদাউট এনি পলিটিক্যাল পরিচয় ছাড়া যেভাবে লড়াই করেছিলাম বাংলাদেশের একজন নাগরিক হয়ে, আগামীর ব্যালট রেগুলেশনকে সামনে রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এভাবে লড়াই করতে হবে। অনুষ্ঠানে সার্জিস আলম বলেন, পরিবারতন্ত্রহীন রাজনীতি প্রতিষ্ঠা করা, যোগ্য নেতৃত্বকে পথ ছেড়ে দেওয়াই হবে নতুন দলের বৈশিষ্ট্য। তাই সাবেক সেনা কর্মকর্তাদের ভোটের রাজনীতিতে আসার আহ্বান জানান তিনি। আপনাদের দায়িত্ব নিতে হবে আগামীর বাংলাদেশে ওই ন্যায়, নীতি, নিষ্ঠা, দেশপ্রেমকে সামনে রেখে আপনারা আগামীর বাংলাদেশে নিজের জায়গায় ফিরে গিয়ে হয় একজন চেয়ারম্যান হয়ে উঠুন, একজন মেয়র হয়ে উঠুন, একজন কাউন্সিলর হয়ে উঠুন, একজন এমপি মন্ত্রী হয়ে উঠুন। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে নতুন দলের সঙ্গে একাত্ম হওয়ার আহ্বান জানান তিনি। অভেদ্য দুর্গে পরিণত হবে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দাবি, দলের কেউ অপরাধ করলেই তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমন নজির অন্য দলে নেই। শনিবার দুপুরে যশোর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে দেয়া ভার্চুয়াল ভাষণে এসব কথা বলেন তারেক রহমান। 16 বছর পর যশোর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। স্থানীয় ঈদগাহ মাঠে আয়োজিত সম্মেলনে যোগ দেন জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। খুনি, লুটেরা, স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে,
সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার কাজ শুরু করেছে বিএনপি। নেতাকর্মীরা কেউ অপরাধ করলেই নেওয়া হচ্ছে ব্যবস্থা। আমরা কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দিতে চাই না। আমাদের কোনো সহকর্মী কোনো অন্যায় করেছে, যা সমাজের মানুষের কাছে এবং সামাজিকভাবে হোক, রাজনৈতিকভাবে হোক, যে কোনো দৃষ্টিকোণ থেকেই হোক না কেন, যা গ্রহণযোগ্য নয়, তাকে আমরা সমর্থন দেই না, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি। এটি অন্য রাজনৈতিক দলের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পার্থক্য। কাজেই বিএনপির অমুক লোক এটা করেছে, তমুক লোক এটা করেছে, দয়া করে এসব কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। তারেক রহমান জানান, আপাতত দল পুনর্গঠনের কাজ চলছে। ক্ষমতায় গেলে দেশ পুনর্গঠন শুরু করবে বিএনপি। এই সরকার, যার প্রধান কাজ হচ্ছে দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন উপস্থাপন করা, জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের সবচাইতে প্রথম এবং সবচাইতে জরুরি, সবচাইতে মূল্যবান কাজ হচ্ছে দেশকে পুনর্গঠন করা। বিএনপির ৩১ দফা বাস্তবায়ন করতে পারলেই দেশ ও মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে বলেও মন্তব্য করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র কাঠামোকে আমাদেরকে মেরামত করা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এটিই হবে আমার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হেনস্থার দায়ে স্থায়ী বহিষ্কৃত এক শিক্ষার্থীর সনদ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। এছাড়া আন্দোলনের মুখে ২ বছরের জন্য বহিষ্কৃত ৯ ছাত্রীকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম জানান, শিক্ষক হেনস্থার দায়ে আইন বিভাগের ওই শিক্ষার্থীর সনদ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করা হলেও স্থায়ী বহিষ্কার বহাল থাকবে। পাশাপাশি ২ বছরের বহিষ্কারাদেশ পাওয়া ৯ শিক্ষার্থীকে আত্মপক্ষ সমর্থনে ১৫ দিন সময় দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ৫ ফেব্রুয়ারি শেখ হাসিনা হলের নামফলক ও হলের সামনের নৌকা ভাঙাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সাথে সহকারী প্রক্টরের বাকবিতণ্ডা হয়। এ ঘটনায় ১ শিক্ষার্থীকে স্থায়ী ও ৯ শিক্ষার্থীকে ২ বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেয় প্রশাসন। সংঘর্ষের জেরে ৫ দিন ধরে অচল কুয়েট, উপাচার্যের পদত্যাগ সহ ৫ দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। আজ প্রধান উপদেষ্টা বরাবর দাবি পেশ করতে আন্দোলনরতদের ঢাকায় আসার কথা রয়েছে। এ নিয়ে আরও জানাতে খুলনা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, আজ শিক্ষার্থীদের কোনো কর্মসূচি আছে কিনা, আর ঢাকা অভিমুখে আসার যে তথ্য, এটি কখন শুরু হবে বা তারা চলে এসেছেন কিনা? শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন অব্যাহত রেখেছে। সেই ধারাবাহিকতায় আজ সকালে তারা প্রেস ব্রিফিং করবে। প্রেস ব্রিফিং এর পর তারা এখান থেকে কুয়েট ক্যাম্পাস থেকেই ঢাকায় রওনা দেবে প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে। যদিও প্রেস ব্রিফিং এখনো শুরু হয়নি, আমরা দেখছি যে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা অপেক্ষা করছেন। এখানে বাস রয়েছে, একটু পরেই তারা হয়তো বা প্রেস ব্রিফিং করবে এবং তারপরে প্রেস ব্রিফিং করে এই বাসে করেই তারা রওনা দেবেন। তারা যে সাধারণ শিক্ষার্থীরা যেটা বলছেন যে গত 18ই ফেব্রুয়ারি শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে, সে হামলার ঘটনার পর থেকে এখনো কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বশীল পর্যায়ের পক্ষ থেকে তাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি বা সহানুভূতি প্রকাশ করা হয়নি, বা তাদের যে দাবি রয়েছে সেই দাবির বিষয়েও কিন্তু কেউই কোনো কথা বলেনি। এই নিয়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ক্ষোভ রয়েছে এবং তারা বলছেন যে তারা যে দাবি করে এসেছিল যে ভিসি, প্রভিসি এবং ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ, তো সে বিষয়ে কিন্তু কোনো সমাধান বা এখনো পর্যন্ত হয়নি। এবং যেহেতু হয়নি,
তারা 18 তারিখের পর থেকেই এই কদিন তারা কুয়েট ক্যাম্পাসেই বিভিন্ন কর্মসূচি পালন করে এসেছে এবং কর্মসূচির পালন করে আসার পর কিন্তু তারা যে সময় দেখছে তাদের দাবি আদায় হচ্ছে না এবং সেই দাবি আদায়ের লক্ষ্যে রাষ্ট্রের সর্বোচ্চ যে প্রধান উপদেষ্টা তারা সেই এখন প্রধান উপদেষ্টার সাথেই দেখা করার জন্য খুলনা থেকে রওনা দেবেন। আমরা দেখছি যে শিক্ষার্থীদের মাথায় একটু লাল ফিতে বাঁধা আছে এবং তারা এই লাল ফিতে বাঁধা অবস্থায় তারা এই ক্যাম্পাস থেকে রওনা দেবেন এবং তারা বলছেন যে তাদের দাবি আদায়ের জন্য যা যা করা দরকার, যে সমস্ত যত কঠোর কর্মসূচি পালন করা দরকার, যত কঠোর অবস্থানে যাওয়া দরকার, তারা তাদের দাবি আদায় করবেন এবং তাদের দাবি আদায় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন এবং সব ধরনের কর্মসূচি তারা পালন করবেন। তো হয়তোবা একটু পরেই প্রেস ব্রিফিং হবে এবং প্রেস ব্রিফিং এর পরেই তারা হয়তোবা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। আমরা আরেকটু পর স্পষ্ট করে আসলে বলতে পারবো যে তারা কটা নাগাদ খুলনা থেকে রওনা দিচ্ছেন আর কখন বা ঢাকায় গিয়ে পৌঁছাবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কুয়েট ক্যাম্পাস থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী শামীমুজ্জামান। চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় গ্রেপ্তার 2 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আরেক আসামিকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। শনিবার বিকেলে টাঙ্গাইলে 3 আসামিকে আদালতে তোলা হয়। এদিকে দায়িত্ব অবহেলার অভিযোগে মির্জাপুর থানার এএসআই মোহাম্মদ আতিকুজ্জামানকে বরখাস্ত করা হয়েছে। গত সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীগামী আমরি ট্রাভেলসের একটি চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটে। সে সময় প্রায় 3 ঘন্টা ধরে ডাকাতি ছাড়াও নারী যাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ করেন যাত্রীরা। বৃহস্পতিবার রাতে ওমর আলী নামে এক বাস যাত্রী মির্জাপুর থানায় মামলা করেন। গত রাতে সাভার থেকে 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুট করা 3টি মোবাইল ফোন, একটি ছুরি ও 29,370 টাকা উদ্ধার করা হয়। বাস মহাসড়ক বাস ডাকাতির 3 জন সক্রিয় সদস্য মুহিত, সবুজ এবং শরীফুজ্জামানকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এই ঘটনায় তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে এবং এই ঘটনার সাথে আরো কয়েকজন তাদের সাথে ছিল। আমরা সেই বিষয়গুলো নিয়ে তদন্ত করছি। শনিবার টাঙ্গাইল আদালতে তোলা হয় 3 আসামিকে। এদের মধ্যে 2 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, আরেকজনকে নেওয়া হয়েছে রিমান্ডে। 3 জন ডাকাত আমরা ধৃত করেছিলাম। তার মধ্যে মুহিত, যেটা ওকে বিজ্ঞ আদালত 5 দিনের জন্য পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেছেন। আর বাকি যে শরীফুজ্জামান ওরফে শরীফ এবং সবুজদয় নিজেদের দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি 164 ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করেছে। এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে টাঙ্গাইলের মির্জাপুর থানার এসআই মোহাম্মদ আতিকুজ্জামানকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জমি নিয়ে বিরোধের জেরে হামলার শিকার হয়েছেন প্রয়াত চিত্রনায়িকা দিতির মেয়ে লামিয়া চৌধুরী। শনিবার দুপুরে সোনারগাঁও পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের দিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এতে তার পা ভেঙে গেছে বলে জানিয়েছেন লামিয়া। হামলার সময় ফেসবুক লাইভেও আসেন তিনি। জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তার পৈতৃক জায়গা দখল করার চেষ্টা চলছে অনেকদিন ধরেই। শনিবার বাড়িতে যাওয়ার পর সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। তাদের হাতে অস্ত্র ছিল বলেও দাবি করেন লামিয়া চৌধুরী। এই ঘটনায় তার এক আত্মীয় জড়িত বলেও দাবি লামিয়ার। হঠাৎ বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হলো অমর একুশের বইমেলার প্রকাশক ও দর্শনার্থীদের। পাশাপাশি ঝোড়ো বাতাসে পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু স্টল। বৃষ্টি থেকে বাঁচতে ত্রিপল দিয়ে ঢেকে দিলেও হয়নি শেষ রক্ষা। প্রকাশকদের অভিযোগ, বইয়ের স্টলগুলোর কাঠামো দুর্বল হওয়ায় পানি ঢুকে পড়ে সেখানে। দুপুর থেকেই মেঘ করেছিল। মেঘলা দিন উপেক্ষা করেই শনিবার বিকেলে বইমেলায় ভিড় করেন পাঠক দর্শনার্থী। সন্ধ্যার ঠিক আগেই হুট করে নামে বৃষ্টি, ধীরে ধীরে তীব্র হয়, সাথে ছিল ঝড়ো বাতাস। পাঠক দর্শনার্থীরা ছোটাছুটি করেন আশ্রয়ের খোঁজে। বৃষ্টি বাদল হতেই পারে,
তো আমাদের সাধারণের জন্য যদি কোনো দাঁড়াবার মতো কোনো ব্যবস্থা রাখে বৃষ্টির ভিতরে, এটা সবচেয়ে সুন্দর। হঠাৎ করে যে প্রাকৃতিক যে সমস্যাগুলো, এটার জন্য আশ্রয় নেওয়ার ব্যবস্থা থাকলে খুবই ভালো হতো। বৃষ্টি থেকে বাঁচাতে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয় বই। এরপরও অনেক স্টলে ভিজেছে বেশ কিছু বই। প্রকাশকরা বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে রক্ষায় স্টলগুলোর সামনে ছাউনি থাকা দরকার ছিল। আমরা অনেকটাই প্রোটেকশন দিয়েছি, কিন্তু উপরে যদি একটু ত্রিপাল বা ছাউনি টাইপের কিছু হতো তাহলে হয়তো বা মানুষজনেরও ভোগান্তি হতো না, তারাও রেহাই পেত এবং আমাদের জন্য সুবিধা ছিল। বাতাসটা ওই দিক থেকে আসছিল আর কি, তো তারপর অনেকগুলো পানি ঢুকে গেছে। বাংলা একাডেমি যদি বলতো তাহলে আমরা রাখতাম, কিন্তু এটা তাদের একটা নির্দিষ্ট স্কোয়ার আছে, স্কোয়ারের মধ্যেই আমরা ইনস্টল করছি। বৃষ্টিতে ভোগান্তির কথা জানান দর্শনার্থীরাও। যাদের নিয়ে আসছে সবাই কিন্তু কষ্ট ভোগ করছে, কিন্তু এটা যদি আগে যদি নিরাপত্তা ওরকমভাবেই থাকতো তাহলে আপনার বৃষ্টির জন্য তো কষ্ট করা লাগতো। আসার সময় যখন রিক্সা উঠছি তখনই বৃষ্টি, শীত করছে এমনি বৃষ্টির জন্য, কিন্তু তাও ভালোই লাগছে। শনিবার মেলায় নতুন বই এসেছে 140টি। এ পর্যন্ত বই এসেছে 2356টি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বইমেলায় ছাপার বইয়ের পাশাপাশি জনপ্রিয় হয়ে উঠেছে ইবুক এবং অডিও বুক। ভার্চুয়াল প্ল্যাটফর্মের এসব বইয়ে পাঠকদের আকৃষ্ট করতে দেয়া হচ্ছে নানা অফার। পাঠকরা বলছেন, ছাপার বইয়ের নানা সীমাবদ্ধতা নেই ডিজিটাল বইয়ে। তবে এতে ছাপার বইয়ের আবেদন কমবে না বলেও মনে করেন লেখকরা। নতুন সময়ের সাথে তাল মিলিয়ে একই সাথে এগিয়ে নিতে হবে ছাপা এবং অনলাইন বইকে। বইমেলায় অডিও বুকের এই স্টলে ভিড় করছেন দর্শনার্থীরা। শুনে শুনে বইয়ের স্বাদ নেয়ার বিষয়টি কৌতূহল জাগায় সবার মাঝে। পাঠকরা জানান, বই পড়ার নতুন এই ধরন সহজ করে তুলবে বই পড়া। তবে ছাপার বইয়ের জায়গা নিতে পারবে না ভার্চুয়াল বই। কাব্যিক অডিও বুককে আপনি প্রায় 3000 প্লাস অডিও বই অ্যান্ড কন্টেন্ট পাচ্ছেন, যেটা এখনকার সময় সব থেকে বেশি কালেকশন। হার্ড কপি বই আসলে সবসময় ক্যারি করা যায় না, বা আমি কখন কোন মোমেন্টে কি অবস্থায় আছি, আমি কীরকম লাগেজ ক্যারি করছি, তার রিয়েল বই উল্টিয়ে পাল্টিয়ে পড়তে হয়তোবা তার পছন্দ না, এই কারণে সে অডিও বুকটা শুনতেই পারে, অনেকেই আছে। ইবুকের স্টলেও পাঠক সমাগম। হাজারো বই একটি অ্যাপে পাওয়ার সুবিধার কথা জানান পাঠক লেখকরা। তারা ফোনও ঘাটছে, সময়টাও নষ্ট হচ্ছে না, তারা গল্প পড়ে বিনোদনও নিচ্ছে। ইবুক পড়লে কি হবে কি, যে একটা ডিভাইসের প্রতি, কারণ একটা ডিভাইসে গেলে দেখা যায় যে আপনি ফেসবুক মেসেঞ্জারে ঢুকে যাবেন এক পর্যায়ে, আর বই পড়ার প্রতি একটা যে মনোযোগ সেটা থাকবে না। এখানে হচ্ছে 12,000 প্লাস ইবুক আছে, এর মধ্যে বেশ কিছু বই রয়েছে ফ্রি, 300 প্লাস বইয়ের মতো আছে ফ্রি, আর ম্যাক্সিমাম বই হচ্ছে পেইড। বর্তমান সময়ে বাস্তবের পাশাপাশি ভার্চুয়াল জীবনও যাপন করেন মানুষ। তাই ছাপার বইয়ের সাথে ডিজিটাল বই নিয়েও কাজ করতে হবে মনে করেন লেখকরা। কিছু কিছু পাঠক আছে যারা আসলে ইবুক এবং অডিওটাকে পছন্দ করে, এক্ষেত্রে 3টা প্ল্যাটফর্মই আমার কাছে মনে হয় যে রাখা উচিত। প্রতিটা প্রকাশক, লেখক, ওদের সম্মিলিত প্রচেষ্টায় এই জিনিসটাকে এগিয়ে নিতে হবে। তরুণদের পাঠকভাস বাড়াতে ডিজিটাল বই সহায়ক হিসেবে কাজ করবে বলে মনে করেন উদ্যোক্তারা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুষ্টিয়ায় পদ্মার ভাঙন রোধে বাঁধ নির্মাণে অনিয়ম ও গাফিলতির অভিযোগ উঠেছে। 1472 কোটি টাকার প্রকল্প আগামী বছর শেষের কথা থাকলেও অর্ধেক কাজই এখনও বাকি। এতে আসন্ন বর্ষা মৌসুমে ভাঙন দেখা দিলে যেটুকু অংশ নির্মিত হয়েছে তাও ধসে পড়ার শঙ্কা স্থানীয়দের। এতে পুরো টাকাই জলে যাওয়ার শঙ্কায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে কাজ সম্পন্নের দাবি তাদের। পদ্মার ভাঙন ঠেকাতে 2023 সালে কুষ্টিয়ার তালবাড়িয়া ও শিলাইদহ এলাকায় বাঁধ নির্মাণ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। মোট 33টি প্যাকেজে শেষ হওয়ার কথা কাজ, কিন্তু টেন্ডার জটিলতায় 15টি প্যাকেজের কাজ এখনো শুরুই হয়নি। 10 কিলোমিটার বাঁধ নির্মাণের কথা থাকলেও কাজ চলছে মাত্র 4 কিলোমিটার অংশের। কাজে ধীরগতির পাশাপাশি মানহীন সরঞ্জাম ব্যবহারের অভিযোগ স্থানীয়দের। এবার বর্ষা মৌসুমে ভাঙন দেখা দিলে অসম্পূর্ণ বাঁধ নষ্টের শঙ্কা তাদের। আরও জায়গায় বাঁধ নির্মাণ করেছে, ওই জায়গায় দেখলে বোঝা যায়, আর এখানে দেখেন যা দেখছে বস্তা পানিতেই চলে যাচ্ছে। প্রায় সব কোম্পানিরই ডাম্পিং কাজ শেষের দিক,
কি ডাম্পিং যে হইলো পানির নিচে আমরা তা তো কিছুই বুঝি না। জিও ব্যাগ ফেলছেন, এতে কোনো কাজই হচ্ছে না, যা ফেলছেন জলে চলে যাচ্ছে। ফেলার খায় 10 টাকা করে ফেলছেন, 5 টাকা করে। এদিকে অনিয়মের অভিযোগ মানতে রাজি নন পাউবো কর্মকর্তারা। দ্রুত বাকি কাজ শুরুর আশ্বাস তাদের। তো বর্তমান সময়ে যে আমাদের প্রকল্প চলমান, সেটা আমরা ব্লক এবং পার্মানেন্ট স্ট্রাকচার, পার্মানেন্ট টাইপের ব্লকের কাজ করে আমরা বাঁধটাকে সংরক্ষণ করে রাখবো। যে অংশটা কাজ শুরু হয়েছে সেই অংশটা আমরা তদারকি কাজ করতেছি, বাকি সিদ্ধান্ত আমরা টেন্ডার করে রাখছি। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এই বিষয়ে সিদ্ধান্ত দিলে আমরা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। পদ্মায় স্থায়ী বাঁধ নির্মাণে 1472 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প 2026 সালের মধ্যে শেষ করার লক্ষ্য পানি উন্নয়ন বোর্ডের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিভাগীয় শহর রংপুরের সাব রেজিস্ট্রার অফিসের বেহাল দশা, দলিল ও নথি সংরক্ষণে নেই পর্যাপ্ত স্থান। আলমারি সহ আসবাবপত্রের জরাজীর্ণ দশা, এলোমেলোভাবে রাখায় নষ্ট হচ্ছে নথিপত্র। অনেক জমির দলিল খুঁজে না পাওয়ায় বিপাকে মালিক ও ক্রেতারা। একাধিকবার আবেদন করা হলেও অবকাঠামো উন্নয়নে বরাদ্দ মেলেনি, জানালেন কর্মকর্তা। এক যুগ ধরে জরাজীর্ণ দশা রংপুর সাব রেজিস্ট্রার অফিসের। অবকাঠামো সম্প্রসারণ না হওয়ায় স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ জমির দলিল ও কাগজপত্র রাখা হচ্ছে যত্রতত্র। অগোছালোভাবে রাখায় বছরের পর বছর ঘুরেও নথিপত্র পাচ্ছেন না অনেক জমির মালিক। দলিল লেখকদের অভিযোগ, সাব রেজিস্ট্রার অফিসে রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে 1.5 লক্ষাধিক দলিল। এদিকে প্রতিদিন শতাধিক জমির দলিল রেজিস্ট্রি করায় বাড়ছে কাগজপত্রের ভার। এখানে 62 পরে কোনো কাগজ নেই, 62 আগের কোনো কাগজ নেই, কাগজ ছিঁড়িবিড়ি গেছে, ভলিউম খুঁজে পাওয়া যায় না, বিভিন্ন ধরনের সমস্যা। আমার দলিলটা সংরক্ষণ করার জন্য আমি আসতেছি বারবার যে আমার দলিলটা আমার দরকার, তো আমি তো দলিলটা পাচ্ছি না। যদি নষ্ট হয়ে যায় তা সেক্ষেত্রে করণীয় কি? যে নথিপত্রগুলো যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেগুলোকে আবার নতুন করে অন্য কোথাও নিয়ে গিয়ে সংরক্ষণ করা, এই সমস্ত জায়গাগুলো খুবই অভাব। এখানে যদি আমরা সিকিউরিটি না পাই, এখানে যদি আমরা ভালোভাবে আমরা যদি এসে যদি ভলিউম খুঁজে না পাই, তাহলে এটা একটা বড় একটা সমস্যা। নথিপত্র সংরক্ষণের সংকটের কথা স্বীকার করলেন সাব রেজিস্ট্রার অফিসের কর্মকর্তা। জানান, একাধিকবার আবেদন করা হলেও অবকাঠামো উন্নয়নে বরাদ্দ না পাওয়ায় কাটেনি সংকট। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আমি চিঠি পাঠিয়েছি, সচিত্র চিঠি প্রতিবেদন পাঠিয়েছি। তারা সবাই জানে বিষয়টি, অবশ্যই তারা কিছু একটা করবে, পদক্ষেপ নেবে। এবং আমার এখানে যে বাজেট এসেছে সেই বাজেটের মধ্য থেকে আমি র্যাক বানিয়েছি। জেলার কয়েক লাখ মানুষের গুরুত্বপূর্ণ নথি ও দলিল সংরক্ষণে দ্রুত সাব রেজিস্ট্রার অফিস সংস্কারের দাবি রংপুরবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দের আবেদনে কোনো সাড়া পাওয়া যায়নি, কর্তৃপক্ষ কি এর জন্য কোনো উদ্যোগ নিচ্ছে? হ্যাঁ, দেখুন, আসলে 2000 সালে কিন্তু এই সাব রেজিস্ট্রার অফিসটি স্থাপিত করা হয়। 2000 সাল থেকে কিন্তু প্রথমত ভালো ছিল, এরপর থেকে কিন্তু আমরা দেখেছি যে এক যুগের পর থেকে কিন্তু এটি জরাজীর্ণ অবস্থায় বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে। মানুষের যে দলিলপত্র সেটি কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে মানুষের কিন্তু দুর্ভোগ একটা পড়তে হচ্ছে। আমরা দেখেছি যে কয়েকদিন ধরে এই এলাকাতে ঘুরে ঘুরে যে অনেক লোকের কিন্তু তারা ভোগান্তিতে পড়ছে। তারা বলছেন যে দীর্ঘদিন ধরে তারা দলিল খুঁজেও তারা পাচ্ছে না, এবং সার্টিফিকেট কপি, যেটা অর্থাৎ নকল কপি বলা হয়, সেটির জন্য তারা দাবি করছেন, সেটি কিন্তু পাচ্ছেন না। তবে অবকাঠামোর জন্য যেটি আবেদন করা হয়েছে গণপূর্ত ভবনে, কিন্তু এখন পর্যন্ত সেটি সাড়া মিলছে না। তবে এই আবেদনের কবে নাগাদ যে এটির অর্থাৎ বরাদ্দ আসবে, এটি আসলে এখন পর্যন্ত সাব রেজিস্ট্রার অফিসের কোনো কর্মকর্তা সেটি কিন্তু সদুত্তর দিতে পারেননি। আমরা কিন্তু কয়েকবার জিজ্ঞাসা করছিলাম যেহেতু এই রংপুর একটি সিটি কর্পোরেশন এবং পৌরসভা এলাকায় ভেতরে পড়েছে এবং রংপুর সদরে পড়েছে, দুই উপজেলা মিলে কিন্তু এই রংপুরের বিভিন্ন জায়গা থেকে মানুষ যারা ঘরবাড়ি এবং ফ্ল্যাট জমি ক্রয় করছেন তাদের কিন্তু দলিলপত্র এই সাব রেজিস্ট্রার অফিসে রাখা হয়েছে, এবং সেই দলিলগুলো যদি নষ্ট হয়ে যায় মানুষের ভোগান্তি এবং দুর্ভোগ পোয়াতে হবে, এবং কয়েক কোটি টাকার দলিল সেটি কিন্তু পড়ে যাবে। তাহলে এই দলিলগুলো না পেলে তাদের যে অবস্থা এবং দুর্ভোগে তাদের দিনরাত কিন্তু অর্থাৎ পড়তে হবে। সেটি আসলে তারা বলছেন যে যেহেতু এখন পর্যন্ত জরাজীর্ণ অবস্থা আছে, তারা ভবন নির্মাণ করে এবং যেতে দলিলগুলো আরও সুরক্ষণ করে রাখা যায় এবং ভালোভাবে
রাখা যায় সেটি তারা ব্যবস্থা করবেন, এটা আসলে বলা হচ্ছে। তবে এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি কিন্তু এখন সেটি কিন্তু রাখবার কোনো যখন যে রুম কিংবা কোনো অর্থাৎ যে দলিল রাখবার জন্য যেসব আসবাবপত্র সেটি কিন্তু করা হয়নি। আমরা কিন্তু দেখেছি যে আপনি নিশ্চয়ই জানেন যে যদি 10টার পরে এই ভবনটি খোলা হয় এবং এই ভবনটিতে আমি একটু অর্থাৎ ইনভেন্টারি বিষয়ে দর্শকের দেখাতে চেষ্টা করি, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে মেঝে থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গাতে কিন্তু দলিলগুলো পড়ে রয়েছে। এই কারণে কিন্তু মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই ছিল আমার কাছে সাব রেজিস্ট্রার অফিস থেকে সর্বশেষ সংবাদ। রংপুর থেকে সাব রেজিস্ট্রার অফিসের বেহাল দশা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ওষুধ সহ প্রয়োজনীয় সরঞ্জামের তীব্র সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। 6 মাসেরও বেশি সময় ধরে এই অবস্থা চলায় ভোগান্তিতে রোগী ও স্বজনেরা। তবে দ্রুত সংকট কাটাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্যাথোলজি বিভাগে রোগ নির্ণয়ে রয়েছে কয়েক কোটি টাকা মূল্যের যন্ত্রপাতি। তবে রিয়েজেন্ট না থাকায় 2-4টি ছাড়া কোনো রোগের পরীক্ষা নিরীক্ষা হচ্ছে না। অলস সময় কাটছে এই বিভাগের কর্মীদের। 2 মাস ধরে এই মালামালগুলোর সমস্যা, বিশেষ করে গুঁড়া সাবান, মাইক্রোপুর, গজ ব্যান্ডিজ, রিপোর্ট ডেলিভারি খাম আর প্লাস্টার অফ প্যারিস। একই অবস্থা ফার্মেসি বিভাগেও। 6 মাস ধরে বরাদ্দ না পাওয়ায় বিভিন্ন রোগের ওষুধ সহ গুরুত্বপূর্ণ সরঞ্জামের সংকট দেখা দেয়। যখন প্রেসক্রিপশন লিখে দেয় আমাদের এখানে আসার পরে আমরা আমাদের যে সমস্ত আইটেম আমাদের আছে সেগুলো আমরা দিয়ে দিই। রোগী ও স্বজনদের অভিযোগ 500 শয্যার হাসপাতালটি প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সেবা থেকে বঞ্চিত তারা। পরীক্ষা নিরীক্ষার জন্য বেসরকারি ক্লিনিকে গুনতে হচ্ছে বাড়তি টাকা। কিট, তারপরে হচ্ছে ম্যাটেরিয়ালস, বলে যে এইগুলাও নাই। আমি বললাম যেগুলো না হলে তাহলে সাধারণ পাবলিক, আমাদের মতো পাবলিক যারা আছে তারা কি করবে? আমরা জানি না, আমরা বাইরেটা করাই নিয়ে আসি। 4টা টেস্ট দিছে, পরে আমি টেস্টগুলো করাইতে গেছি হসপিটালে, বলছে যে না এই সরকারি হসপিটালে এগুলা কিটসগুলো নাই, এগুলা শেষ হয়ে গেছে, এগুলো আপনার বাড়ি থেকে করে নিয়ে আসতে হবে। তবে শিগগিরই সংকট কাটাতে ব্যবস্থা নেওয়ার আশা দেখাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। আগামী কয়েকদিনের ভিতরে যে সমস্যাগুলি আপনি বলছেন যে আমার কিছু ওষুধ সংকট, গুরুত্বপূর্ণ টেস্টগুলি, রিয়েজেন্ট, তারপরে মনিহারি দ্রব্যাদি, এগুলি সংকট, আশা করা যায় এই সংকটগুলি থাকবে না ইনশাল্লাহ। প্রতিদিন এই হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন প্রায় 1000 রোগী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর জন্য কোনো বিশেষ শক্তি নেপথ্যে থেকে সরকারকে চাপ দিচ্ছে বলে অভিযোগ কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের। সংস্থাটির জ্বালানি উপদেষ্টা বলছেন সরকার পরিবর্তন হলেও বিইআরসি আগের অবস্থানেই রয়ে গেছে। শনিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিশেষজ্ঞরা। শিল্প খাতের প্রতি ইউনিট গ্যাসের দাম 30 টাকা 75 পয়সা থেকে 1 লাফে 1.5 গুণ বাড়িয়ে 75 টাকা 72 পয়সা করার প্রস্তাব পেট্রোবাংলার। জ্বালানি বিভাগের অনুমোদনের পর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসির কাছে এ প্রস্তাব দেওয়া হয়, যা নিয়ে গণশুনানি এই মাসেই। ক্যাব বলছে বিইআরসির এমন সিদ্ধান্ত শিল্প খাতের জন্য উদ্বেগের। সরকার পরিবর্তন হলেও সংস্থাটি আগের অবস্থানেই রয়ে গেছে বলে মন্তব্য করেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা। বিইআরসির এই যে আয়োজন, গণশুনানি এবং মূল্যহার কমানোর ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়া, পূর্বের বিইআরসির স্বরূপ উদ্ঘাটিত হচ্ছে, অর্থাৎ বিইআরসি পূর্বের অবস্থায় রয়ে গেছে এবং সেটাই আমাদের আতঙ্ক তৈরি করেছে, আমাদের উদ্বেগ বাড়িয়েছে এবং এটা থামানোটা এখন ফরজ হয়ে গেছে। ক্যাবের অভিযোগ গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের জন্য কোনো বিশেষ শক্তি সরকারকে চাপ দিচ্ছে। এই খাতটাকে আমরা আমদানি বাজারে পরিণত করছি এবং সরকার সেখানে পুরোহিত্য করছে, এটাই প্রমাণ করে এই সরকারের মেয়াদ শেষ হবে এই আশঙ্কাও মানুষ করছে। সুতরাং এই মূল্য বৃদ্ধি সরকারের করা দরকার, আমি তা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যে কোথাও নেপথ্যে কোনো শক্তি সরকারকে এইসব কাজ করতে বাধ্য করছে এবং মানুষের মুখোমুখি করছে। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটের পরিমাণ প্রকাশের দাবি জানিয়েছে সংস্থাটি। এদিকে এবার গ্রীষ্মের দেশে তীব্র লোডশেডিং হতে পারে বলে আশঙ্কা করছে ক্যাব। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাদুড়ের দেহে নতুন এক ধরনের করোনা ভাইরাসের অস্তিত্ব আবিষ্কার করেছেন চীনা বিজ্ঞানীরা। এটিও মানবদেহে অনুপ্রবেশ করে সংক্রমণে সক্ষম। এতে নতুনভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। 18 ফেব্রুয়ারি প্রকাশ করা এক গবেষণাপত্রে নতুন এই ভ্যারিয়েন্টের নাম HKU5 কোভ নামকরণ করা হয়েছে। এই করোনা ভাইরাসের অস্তিত্ব প্রথমে পাওয়া যায় হংকংয়ে। নতুন ভ্যারিয়েন্টটি মার্স সংক্রমণের জন্য দায়ী বলেও জানানো হয়েছে।
এছাড়া এবারের ভ্যারিয়েন্টটি শুধু মানুষ থেকে মানুষে নয় বরং অন্য প্রাণী দেহ থেকেও মানবদেহে প্রবেশ করতে সক্ষম। এ ছিল এখনকার সংবাদে, আমন্ত্রণ পরের আয়োজনে।